সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে এখন একটি দাবার গুটিতে পরিণত হয়েছে। ডক্টর ইউনূস নানান দিক থেকে ঠেলা খেয়ে ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলেছে, বিশ্ববাসীর কাছে এবং দেশবাসীর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। তো এখন এই ওয়াদাবদ্ধ হওয়ার পরে ডক্টর ইউনূস দেখলেন যে তার তো আসলে যাওয়ার দিন আর বেশি বাকি নেই। তিনি যে ক্ষেত্র বাংলাদেশে তৈরি করতে চেয়েছিলেন, রাজনীতিতে যে মুকুটহীন সম্রাট হতে চেয়েছিলেন, সেটার কি হবে? তখন তিনি এই জামাতকে দিয়ে, এই এনসিপিকে দিয়ে নতুন একটি খেলা সৃষ্টি করলেন। খেলাটা কি? যে খেলাটা হচ্ছে যে আগে গণভোট চাই, তারপরে নির্বাচন চাই। এখন যদি এই গণভোট না হয়, তাহলে জামাত এবং এনসিপিকে দিয়ে, মৌলবাদী শক্তিদেরকে দিয়ে মাঠ তিনি গরম করাবেন। মাঠ গরম করিয়ে বিশ্ববাসীকে দেখাবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য সৃষ্টি হয়নি, যার কারণে এই মুহূর্তে আমার পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব না। কারণ যদি রাজনীতিতে ঐক্যমত্য সৃষ্টি না হয়, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তির সাথে যদি জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যমত্য যদি তৈরি না হয়, তাহলে সেখানে এই নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। আপনারা জানেন, একদিকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর যে দল, রাজনৈতিক শক্তি, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন এই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যখন নির্বাচন করতে গেলেন, তখন তার হাতে রইল খুচরা খাসরা যুদ্ধাপরাধী, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তি আর বিএনপি। এখন বিএনপি প্রথম দিকে জামাতের সাথে, এনসিপির সাথে অনেক তাল মিলিয়েছেন। তাল মিলাতে মিলাতে বিষয়টা এমন, বসতে দিলে শুইতে চায়, এইরকম যে অবস্থা, সেই অবস্থায় গিয়ে পৌঁছেছে। তখন বিএনপি এক পর্যায়ে গিয়ে একটু শক্ত অবস্থানে গেল। শক্ত অবস্থানে গিয়েও তার জোটদের জন্য 70টি আসন বা 60, 65, 62 আসন রেখে দিয়ে নিজেরা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা দিল। এই প্রার্থী ঘোষণা দেওয়ার মূল কথাটাই হচ্ছে যে রাজনীতির মাঠটা দখল করার চেষ্টা। যেই প্রার্থীকে ভোটে নমিনেশন দেওয়া হবে বলে কনফার্ম করেছেন, তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে, তার অর্থ, বিত্ত, অস্ত্র, বৈভব সবকিছু নিয়ে মাঠে নামবেন এবং দিনের পর দিন মাঠ উত্তপ্ত করবেন। এর ফলে জামাতের কাছে এখন যে খবরটা গেল, যে বাংলাদেশের নির্বাচনী যে হাওয়া, এক একজন মানুষ বিএনপির যখন মাঠে নামে, যে হাজার হাজার লোক আসে, লক্ষ লক্ষ মানুষ আসে, তা দেখে জামাতের মনে, এনসিপির মনে এবং সরমনাইয়ের পীর সাহেবের মনে খুবই সংখ্যা দেখা দিয়েছে। সংখ্যাটা কি? যদি নির্বাচন হয়ে যায়, তাহলে এই মৌলবাদী শক্তি, এই স্বাধীনতা বিরোধী শক্তি, এই ধর্মাশ্রয়ী শক্তি, এই কট্টরপন্থা কোনোভাবেই বাংলার জমিনে দাঁড়াতে পারবে না। তখন তারা চিন্তা করলো, না, সময় আমাদের আরেকটু দরকার, আরেকটু সময় নিয়ে বিএনপিকে নিঃশেষ করব। নিঃশেষ করার জন্য যে সময়টা দরকার, এই সময়টা কিভাবে ক্ষেপণ করবে? দেখেন, আপনারা যারা চিটাগং অঞ্চলের মানুষ, তারা সবাই বেলুয়ার দিঘি নামে একটি দিঘি আছে, জানেন? সে বেলুয়ার দিঘির একটা গল্প আছে। গল্পটা এরকম যে বেলুয়া সুন্দরী এক জমিদারের সাথে বিয়ে হয়েছে, 7 ভাইয়ের এক বোন। বাপের বাড়ি অনেক দূরে। তখন তো ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ছিল না, ঘোড়াই ছিল একমাত্র বাহন। তো জমিদার একটা পুকুর খনন করছে, একটা দিঘি খনন করেছে, বেলুয়ার দিঘি নামে যে দিঘিটার নাম। এটাতে কিন্তু পানি আসে না। তো পানি না আসার পরে এই গণক ঠাকুর তাদেরকে বলল, যদি বেলুয়া সুন্দরীকে এই পুকুরে, এই দিঘিতে যদি বলি দেওয়া হয়, তাহলে পুকুরে পানি আসবে, এই দিঘিতে পানি আসবে। তখন জমিদার, তার জমিদারি বড় না স্ত্রী বড়, তিনি চিন্তা করলেন বিয়ে তো আরেকটা করা যাবে, কিন্তু জমিদারি তো আরেকটা পাওয়া যাবে না। তখন তিনি তার স্ত্রীকে এই বেলুয়ার দিঘিতে বলি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো এখন বেলুয়া তো কোনোভাবে তার বাবার বাড়িতে খবর পাঠাতে পারছে না। তখন তার এক দাসীকে দিয়ে কোনোভাবে চুরি করে একটা খবর পাঠায়। তো বেলুয়া সুন্দরী 7 ভাই ঘোড়া নিয়ে আসছে। বেলুয়া সুন্দরী এই দিঘিতে নামে, প্রথমে এই পাতা পানিতে নেমে পাতা মাজন করে, পাতা। তারপরে খাড়ু পানিতে নামে, যেখানে খাড়ু দেওয়া হয় আর কি, মহিলারা আগে খাড়ু দিত, সেই খাড়ু মাজন করতেন। তো খাড়ু মাজন করার পরে হাঁটু পানিতে যায়, তো বসে বসে হাঁটু মাজন করে।
হাঁটু মাজন করার পরে এইভাবে মাজন করতে করতে কোমর মাঝে, পেট মাঝে, মাঝতে মাঝতে গলা মাজন করে, কিন্তু তার ভাইয়েরা আর আসে না। এদিকে নদীতে অর্থাৎ এই দিঘিতেও পানি বাড়ছে। তো ভাইয়েরা যখন আসে, এত দেরিতে আসে, তখন দেখে বেলুয়ার মাথা পর্যন্ত ডুবে গেছে। দৌড় দিয়া গিয়ে বোনের চুলটা ধরে, ততক্ষণে দেবী তাকে টেনে নিল, এই চুলটা এনে বেলুয়ার দিঘির পাড়ে রাখলো। সেখানে কাশফুল বেলুয়ার চুল। অর্থাৎ এই যে সময় ক্ষেপণ করে বেলুয়াও বাঁচতে পারে নাই, বলি হয়ে গেছে। তা এখন এই সময় ক্ষেপণ করে জামাতে ইসলামী চাচ্ছে বিএনপিকে শেষ করে তারা বেঁচে থাকবে। এখন জামাতে ইসলামী কেন এই ভাবনাটা ভাবছে সে জিনিসটা একটু খেয়াল করে দেখেন। জামাতের এই ভাবনার পিছনের মূল কারণটা হচ্ছে, জামাত মনে করলো যে আওয়ামী লীগ তো একটি শক্তিশালী সরকার ছিল, তার আর্মি ছিল, বিডিআর ছিল, সেনাবাহিনী, তার তার যে বিভিন্ন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক শ্রমিক লীগ, নানান ব্রাঞ্চেস ছিল, কিন্তু তারা কেউই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে রক্ষা করতে পারেনি। সুতরাং এখন বিএনপি তো ক্ষমতায় নেই, আর্মি নেই, বিডিআর নেই, কিছুই নেই। এই মুহূর্তে বিএনপিকে যদি আমরা শোয়াইতে না পারি, তাহলে বিএনপিকে আর কখনো শোয়ানো যাবে না। তাই জামাতে ইসলামী ওই জুলাই আগস্ট 2024 সালে যে আন্দোলন, সেই আন্দোলনের বেসিসে বিএনপির বিরুদ্ধে একটি আন্দোলনে যেতে চায়। সেই আন্দোলন করে বিএনপিকে বাধ্য করবে। আগে তারা কি করবে? একটি গণভোট করবে। এখন গণভোট করার পরে গণভোটের রেজাল্ট যদি জামাতের পক্ষে আসে, তাহলে জামাত বলবে যে 1971 সালের যে প্রজাতন্ত্র ছিল, সেই প্রজাতন্ত্র নট হয়ে গেছে। এখন ডক্টর ইউনূসকে বা অন্য কাউকে নতুন করে শপথ নিতে হবে। সুপ্রিম কোর্ট নট হয়ে যাবে, আর্মি নট হয়ে যাবে, প্রজাতন্ত্র নট হয়ে যাবে, প্রেসিডেন্ট নট হয়ে যাবে। তখন সেখানে নতুন একটি সরকার আসবে, সেখানে জামাতের নেতৃত্বে, এবং তারা সেই সরকারকে একটি ইসলামী সরকারি রূপ দিবে। তখন বিএনপি নামে যে দল, বিএনপির যে মার্কা, বিএনপির যে ইতিহাস ঐতিহ্য, বা বিএনপির যে মুক্তিযুদ্ধ কানেকশন, এইসব সব দূর মুছে যাবে। অর্থাৎ এটি একটি নতুন দেশ হবে, সংবিধান বদলে যাবে, জাতীয় সঙ্গীত বদলে যাবে, পতাকা বদলে যাবে, বদলে যাবে বাংলাদেশের হয়তো মানচিত্র। এইভাবে জামাতের এই চিন্তা চেতনা থেকেই তারা কিন্তু নির্বাচনের আগে একটি গণভোট চায়। এই গণভোট চেয়ে বাংলাদেশকে একটা সংকটের মধ্যে ফেলে দিচ্ছে। এই গণভোট চেয়ে বাংলাদেশের 71-এর মহান মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা করছে। বাংলাদেশের 72-এর যে সংবিধান, যেই সংবিধান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদের রক্ত দিয়ে লেখা হয়েছে, সেই শহীদের সাথে বেইমানি করছে। যে 2.5 লক্ষ নারীকে গনিমতের মাল বলে বলে জামাতের নেতারা, শিবির, আলবদর, আল শামসের নেতারা, তখন তো শিবিরের নাম ছিল ছাত্র সংঘ, ইসলামী ছাত্র সংঘ, সেই ছাত্র সংঘের নেতারা যেইভাবে পাকিস্তানিদের হাতে গনিমতের মাল হিসেবে আমাদের পূর্বপুরুষের স্ত্রী, সন্তান, বউ, মেয়েকে তুলে দিয়েছিল, সেই একই পথে জামাত হাঁটছে। এখন বিএনপির সামনে অপশনটা কি? বিএনপি যদি টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়, রাজনৈতিক দল হিসেবে বুদ্ধিভিত্তিক চেতনার অন্তত সর্বশেষ একটা আশ্রয়স্থল হিসেবেও যদি টিকে থাকতে হয়, তাহলে বিএনপিকে জামাতের কাছে মৌলবাদী, ধর্মাশ্রয়ী, কট্টর এই মানুষদের কাছে পরাজিত হওয়া চলবে না। বিএনপিকে কোমর শক্ত করে দাঁড়াতে হবে। কারণ আপনারা জানেন, এই মুহূর্তে আওয়ামী লীগ শক্তিশালীভাবে মাঠে নেই, বা মাঠে পুরা রাষ্ট্রযন্ত্র বিএনপি, জামাতে ইসলামী, ঐক্যজোট সবাই মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে সাফোকেট করে রেখেছে। আপনারা জানেন, আমার নাঙ্গলকোটে, আমি যে থানার মানুষ, সেখানেও অসংখ্য মামলা দিয়ে, মিথ্যা মামলা। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জুলাই যোদ্ধা নামে এমন একজনকে নির্ধারণ করা হয়েছে যে চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, তার সহকর্মীর হাতুড়ির আঘাতে সে মারা গেছে, সে এখন জুলাই যোদ্ধা। তাহলে বোঝেন জুলাই যোদ্ধা কাদেরকে বলে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বাংলাদেশকে জামাত, বিএনপি, আলবদর, আল শামসরা মিলে, ডক্টর ইউনূস গং মিলে যে জায়গায় নিয়ে গেছে, অর্থনীতি, সমাজনীতি এবং রাজনীতিকে, মানুষের মধ্যে একটা সচেতনতা এসছে। মানুষ বুঝতে পেরেছে
এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের আদর্শে দীক্ষিত বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া এইভাবে সুন্দরভাবে ম্যানেজমেন্ট কেউ করতে পারবে না। তাই মানুষ কিন্তু ভোটের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া যার উপরে থাকবে সেখানেই যাবে। এবং এটা জামাতে ইসলামী, এই নেজামে ইসলামী, এই ঐক্যজোট, এই চরমোনাই তারা বুঝতে পেরেছে। তাই তারা ওই হাঁটু মাজন, গলা মাজন, কোমর মাজনে ব্যস্ত। কোনোভাবে যদি ঠেকাই দেওয়া যায়, কিন্তু ঠেকাই আপনারা দিতে পারবেন না, বলি আপনাদের হবে। এবং এইবারে বিএনপি ক্ষমতায় যাক, আওয়ামী লীগ ক্ষমতায় যাক, বা অন্য কেউ যাক, আওয়ামী লীগ ক্ষমতায় যাক কেন বলছি, কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যেই কোনো সময়ে প্রাসঙ্গিক হয়ে যেতে পারে। সারা বিশ্বব্যাপী খেলা চলছে পদ্মার আড়ালে, আন্তর্জাতিক অঙ্গনে। আপনারা সাম্প্রতিক দেখতে পাচ্ছেন প্রায় প্রতি সপ্তাহে বিশ্বের নামি দামি পত্রিকায়, নামি দামি গণমাধ্যমে প্রধানমন্ত্রীর সংবাদ প্রকাশিত হচ্ছে। আরও 5 লাইনে আছে, আপনারা দেখতে পাবেন তার যে বক্তব্য, তার যে মেসেজ দেশ এবং জাতির জন্য, সেটা ভেরি ক্লিয়ার। 13 তারিখ একটি আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লকডাউনের ডাক দেওয়া হয়েছে। এই লকডাউনটা করোনা ভাইরাসের সময় আপনারা দেখছেন না, ঠিক সেই রকম একটা লকডাউন। সরকার অলরেডি অনেকেরই পায়খানা পেশাব ছুটে গেছে, অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে। এত আওয়ামী লীগ আসলো কোত্থেকে? এত মারি, এত জেলখানায় নেই, তারপরেও আওয়ামী লীগই শেষ হয় না। মানুষ বলে লক্ষ লক্ষ আওয়ামী লীগ বিদেশে চলে গেছে, তারপরেও এত আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে কিভাবে দমন করা যাবে, এই চিন্তা নিয়ে সরকার ব্যস্ত। তবে মনে রাখেন, এই জামাত, এই যুদ্ধাপরাধী, এই মানবতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রুখে না দিতে পারলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবে না। আসুন, আমরা যেইভাবে 1971 সালে তাদেরকে পরাজিত করেছি, এবারও আবার এই 2025-এ বা 2026-এ আমরা তাদেরকে আবার পরাজিত করে এটা দেখিয়ে দিতে চাই, শহীদের রক্ত বৃথা যায়নি এবং বৃথা যেতে আমরা দেব না। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ।